যে কৃষক ছাড়া আর কেউ ঢুকতে পারবেন না। সীমান্তে বাংলাদেশের উস্কানির মধ্যেই বিএসএফ বিজিবির মধ্যে বৈঠকে নয়া সিদ্ধান্ত। সীমান্তে অপপ্রচার এবং গুজব ঠেকাতে বৈঠকে আলোচনা হয়েছে খবর সূত্রের। অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ঠেকাতে পদক্ষেপের সিদ্ধান্ত। আর জঙ্গি জল্পনার মধ্যেই ফের বাংলাদেশি পাচারকারী গ্রেপ্তার। মুর্শিদাবাদের জলঙ্গি থেকে পাকড়াও করা হলো 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। উদ্ধার হয়েছে প্রচুর মাদক, নিষিদ্ধ কাশির সিরাপ। ধৃতদের বাড়ি বাংলাদেশের কুষ্টিয়ায়। সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দেখুন, বিগত 1.5 সপ্তাহ ধরে আমরা ধারাবাহিকভাবে দেখিয়ে আসছি, কখনো বাঘাযতীন, কখনো কামারহাটি, কখনো ট্যাংরা। গতকালই দেখিয়েছিলাম ট্যাংরা একের পর এক বাড়ি তাসের ঘরের মতন হেলে পড়ছে। আর এবার বিধাননগর পুর নিগমের অন্তর্গত বাগুইয়াটির জগৎপুরে 2টো বাড়ি হেলে পড়েছে। ছবি দেখাচ্ছি আমরা, ছবিটা একবার দেখুন। একটা বাড়ি একেবারে ল্যাম্পপোস্টের ওপরে বিপজ্জনকভাবে হেলে রয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন জলা জমি বুঝিয়ে এই বাড়িগুলো তৈরি হয়েছে। আমরা প্রতিক্রিয়া জানতে গেছিলাম বর্তমান কাউন্সিলরের সঙ্গে, তিনি সরাসরি ইগনোর করেছেন গোটা বিষয়টা। তিনি জানিয়েছেন তার আমলে বাড়ি তৈরি হয়নি, বাড়ি তৈরি হয়েছে এর আগের কাউন্সিলরের আমলে। আর তিনি বলছেন যে না, তার আমলে নয়, এই আমলে তৈরি হচ্ছে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু এটা নিয়ে, গোটা বিষয়টা নিয়ে একটা দায় ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। কোন পক্ষ কি বলেছেন শোনাই। তো আর আমি তো গত 2 বছর বা 3 বছর কাউন্সিলর, এগুলো আমার সময় হয়নি। কড়া পদক্ষেপের নিয়েই আমি কর্পোরেশনের ছাড়া আমি কোনো কাজই করতে দিচ্ছি না, বিল্ডিং করতে দিচ্ছি না। তো এরপর থেকে আরও একটু স্টেপ নিয়ে দেখতে হবে। এগুলো তো পার্সোনাল বাড়ি সবার। এবার এই পার্সোনাল বাড়িতে তো আমাদের কাউন্সিলরদের আপনারা জানেনই, সেরকম কোনো আমরা কোনো রকমই বাড়ি সংক্রান্ত ব্যাপারে আমাদের কোনো রকম কোনো কিছু থাকে না। এটা হলো তৃণমূলের বাংলা, এগিয়ে বাংলা। র্যাপিড আরবানাইজেশন ইজ আ রিয়ালিটি। এখানে বাসস্থানের প্রয়োজন আছে, কিন্তু কলকাতার উপকণ্ঠে দমদম, পানিহাটি, কামারহাটি, বরানগর 5 তলা বাড়ি যেখানে হয় না, সেখানে 8 তলা বাড়ির পারমিশন দিচ্ছে। সমস্ত জায়গায় কাউন্সিলরদের রফা। এক একজন ইঞ্জিনিয়ারের খালি রোজগার দেখুন। ওই অঞ্চলে যিনি দেখাশোনা করেন মলয় চক্রবর্তী, উনি ওই রাস্তাটা করার জন্য বলেছিলেন। এবার ওই রাস্তাটা করার পরে তারপরেই ওই জায়গায় বাড়িগুলো মিঠুন কর ও আর আরেকজন, ওরা তত্ত্ব করে ওই জায়গাটা কিনে বাড়ি করে নিয়েছে। কিন্তু সেটা আপনার আমলে হয়নি, ওটা পরের কাউন্সিলের আমলেই হয়েছে। মলয় চক্রবর্তী সব জানে ব্যাপারটা, আমার সময় হয়নি। আমার সময় তো খবর পেতাম, আমি তো করতেই দিতাম না। পুকুরের উপর কোনো বাড়ি আজ পর্যন্ত করতে দিইনি। তবে শুধুমাত্র এই 2টো বাড়ি নয়, বিধাননগর পুর নিগমের অন্তর্গত 3 নম্বর ওয়ার্ড নারায়ণপুর এলাকা, সেখানেও একটি বাড়ি হেলে পড়েছে। লাইভ দেখবো ছবি। শর্মিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছে স্পট থেকে। শর্মিষ্ঠা, একদম সহজে তুমি যে বাগুইয়াটিতে দেখালে না, সেখানে কাউন্সিলররা একে অপরের দিকে দায় ঠেলছে, কিন্তু এই জায়গাটা কি হবে দক্ষিণ নারায়ণপুর এলাকার রাজারহাট গোপালপুরের মধ্যে, এবং সেটা হচ্ছে তাপস চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক কাছে। এবং তৃণমূল কংগ্রেস কার্যালয় রয়েছে, সেই কার্যালয় থেকে মাত্র কয়েকশো মিটার দূরত্বে সেখানেও নাকি জলা জায়গা বুঝিয়ে এই কালো বহুতলটি তৈরি হয়েছে, যা একটি বেসরকারি হাসপাতালের নার্সিং স্টাফদের হস্টেল হিসেবে ব্যবহার করা হতো। এবং এই ওয়ার্ডের যদি বৈশিষ্ট্য বলতে হয়, এই ওয়ার্ডও কিন্তু একাধিক বেআইনি ভাবে বাড়ি গড়ে উঠেছে। এবং এই ওয়ার্ডের কাউন্সিলরকে, এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হচ্ছেন তাপস চট্টোপাধ্যায়ের মেয়ে আরাত্রিকা ভট্টাচার্য। এবং বলা হচ্ছে 2011-12 থেকে এই কালো বহুতলটি এখানে গজিয়ে উঠেছে। এবং এখানে আগে একটা পুকুর ছিল, সেই পুকুর বুঝিয়েই কাজ শুরু হয়েছে। এবং যখন কাজ হয়েছে তখন কেউ বিন্দু মাত্র এসে এখানে বাধা দেননি বা কেউ, যদিও এখানে আমি বারবার প্রশ্ন করেছি এখানকার প্রমোটার কে এই বহুতলটি নির্মাণ করেছে, সেই বিষয়ে কিন্তু সদুত্তর পাওয়া যাচ্ছে না। এবং এলাকার মানুষ কাউন্সিলরের বিরুদ্ধে কোন রকম মুখ পর্যন্ত খুলতে চাইছে না। তবে হ্যাঁ, তারা একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে 6 মাস আগে থেকে এই কালো বহুতলটি হেলতে শুরু করে। তারপরে এই বহুতলে যে নার্সিং স্টাফরা ছিলেন তাদেরকে ফাঁকা করার কথা বলা হয়েছে এবং বাড়ি ভাঙা বা ভাবুকালি 6 মাস হয়ে গিয়েছে, কালো বহুতলটি হেলে পড়েছে এবং এখানে বাড়ি ফাঁকা করার কাজ আংশিকভাবে এই 6 মাসেও পরিপূর্ণভাবে শেষ হয়নি, আংশিকভাবে শেষ হয়েছে এবং এখনো পর্যন্ত বাড়ি ভাঙার প্রক্রিয়া পর্যন্ত শুরু হয়নি। এই যেভাবে কালো বহুতলটি হেলে পড়েছে এবং সবুজ বহুতলের উপর হেলে পড়েছে,
বুঝতে পারছো যে সবুজ বহুতলে যারা এই মুহূর্তে থাকেন তারা রীতিমতো ভয় রয়েছেন, তারা আশঙ্কায় রয়েছেন, কারণ এখনো পর্যন্ত এই বহুতলটি ভেঙে ফেলার কাজ শুরু পর্যন্ত হয়নি। এই জায়গা থেকেই বারবার প্রশ্ন আসে যে যখনই হেলে পড়া বিল্ডিং আমরা দেখি, যখনই বাড়ি নির্মীয়মান বাড়ি ভাঙতে দেখি, তখন আমরা কয়েক মাস ধরে আলোচনা করি, কয়েক মাস ধরে কড়া পদক্ষেপ নিতে দেখি, তারপর বিষয়গুলি কি হয়? না, পদক্ষেপ তো একটাই হয় শর্মিষ্ঠা, পুরসভার তরফ থেকে ওই বাড়ির গায়ে বিপজ্জনক বাড়ির বোর্ডটা লাগিয়ে দিয়ে যাওয়া হয়। সঙ্গে থাকো। দেখুন, এই মুহূর্তে দুটো ছবি আপনারা দেখলেন, নারায়ণপুরের ছবি দেখলেন, বিধাননগরের ছবি দেখলেন। ট্যাংরা সেই হেলে পড়া বহুতল, সেই বহুতলে যারা বাসিন্দা তাদের অবস্থাটা ভাবুন তো একবার। 3 দিনের মধ্যে ট্যাংরার হেলে পড়া সেই বহুতল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার তরফে। আচ্ছা, কার গাফিলতি, কার দায়ে মাথার ওপর থেকে ছাদ সরে যাচ্ছে এই 13টি পরিবারের? গোড়ায় গলদ বা নজরদারির অভাব প্রশ্নের মুখে তো পড়বেই। পুরসভার ভূমিকাও। পরিস্থিতি খতিয়ে দেখতে ট্যাংরায় সাত সকালেই পৌঁছে যান পুরসভার ইঞ্জিনিয়াররা। ট্যাংরা ক্রিস্টোফার রোডের যে বহুতল বাড়ি হেলে যাওয়ার ঘটনা ঘটেছে, সেই বাড়ির 4র্থ তলা থেকে রয়েছি আমরা, এবং সেখানে এক গৃহবধূ, তার সঙ্গে কথা বলবো। তিনি ইতিমধ্যেই তার যে ফ্ল্যাট যেখানে তিনি ভাড়া থাকছেন, সেই ফ্ল্যাট থেকে ইতিমধ্যেই অন্যত্র চলে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন। তার ঘরের যে সমস্ত সামগ্রী সেগুলো ইতিমধ্যেই গোটানো শুরু করেছে। তার কারণ, যেহেতু পুরসভার তরফ থেকে বলা হয়েছে 3 দিন সময় দেওয়া হয়েছে যে এই ফ্ল্যাট বা এই বহুতল আবাসনটিকে ভেঙে ফেলা হবে, এবং সেক্ষেত্রে 3 দিন সময় হচ্ছে সমস্ত আবাসিকদের। সেক্ষেত্রে যারা ফ্ল্যাটের বাসিন্দা তারাও যেমন সমস্যায় পড়েছেন, তার পাশে যারা ভাড়া থাকছেন তারা বিকল্প ব্যবস্থা শুরু করেছেন। ইতিমধ্যেই ঘর ছাড়ার প্রস্তুতি নিয়েছেন। কোথায় যাবেন এই পরিস্থিতিতে? ঘর এখন খুঁজছি, এই জাস্ট তো 2 দিন হয়েছে, তো ঘর পাচ্ছি না। এই যে সেই দালালি করে তো যারা, ওদের থেকে আমরা যোগাযোগ করেছি, ওনারা ঘর খুঁজছেন এখন। তো আপনারা যখন এসেছিলেন তখন দেখেছিলেন এই ফ্ল্যাটটা কি হেলেছিল, এই বাড়িটা? না, তাহলে তো আসতামই না। জাস্ট এই 3-4 দিন হয়েছে, আমরা জানতাম না, নাহলে তো কবেই বেরিয়ে যেতাম এখান থেকে। নতুন ফ্ল্যাটে আসা ভাড়ায় এসেছিলেন, সেই ভাড়াও এখন ছাড়তে হচ্ছে, বিকল্প ব্যবস্থায় যেতে হবে, এবং সে কারণেই সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে ট্যাংরা ক্রিস্টোফার রোডের প্রত্যেকটি প্রায় ফ্ল্যাট থেকে। ক্যামেরা সুদেবের সঙ্গে সুজয়, TV9 বাংলা, ট্যাংরা। দেখুন, বটগাছ হেলে গিয়েছিল কোনো একটা মোড়ে, জায়গার নাম হয়েছিল হেলা বটতলা, কিন্তু ফ্ল্যাট হেলে গিয়ে যদি হেলা ফ্ল্যাটতলা হয় সেটা অত্যন্ত উদ্বেগের। তাই আমরা এই খবর রোজ দেখাচ্ছি আপনাদের। এবার সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, কি বলছেন শুনুন। যেভাবে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর দিদির কাউন্সিলররা পয়সা খেয়ে অবৈধভাবে বাড়ি নির্মাণের পারমিশন দিয়েছে, তাতে একের পর এক বাড়ি ভেঙে পড়বে, এটাই তো স্বাভাবিক। পিসার হেলানো মিনার দেখতে যেত, এখন পিসির হেলানো বাড়ি দেখতে আসবে সবাই পশ্চিমবঙ্গে। কলকাতা পুরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সমীক্ষা রিপোর্ট। গত কয়েক মাসে কলকাতা পুরো এলাকায়, মানে শহর জুড়ে অন্তত 30টা বাড়ি হেলে পড়েছে। মারাত্মক এই উদ্বেগজনক রিপোর্ট কলকাতা পুরসভাই সমীক্ষা করিয়েছে। আবার কলকাতা পুরসভারই নজরদারির অভাবের অভিযোগ উঠছে। শুনুন ফিরাদ হাকিম মেয়র সাহেব কি বলছেন। না, আমি হটও করি না। এটাকে স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট নিয়ে ইঞ্জিনিয়াররা ঠিক করবে, এটা মেয়র ঠিক করবে না, এটা ইঞ্জিনিয়াররা। না, সব হেলে পড়া বিপজ্জনক নয়। যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যে স্ট্রাকচার ঠিক আছে, তাহলে সেটা বিপজ্জনক। কলকাতা অনেকগুলো বাড়িয়েছে, একটু পার্সিয়াল একটু হেলে গেছে, সব বিপজ্জনক না, বছরের পর বছর রয়েছে। নির্মাণ বিশেষজ্ঞ পার্থপ্রতিম বাবু কি বলছেন শুনুন। এখানে 3 তলার উপরে বাড়ি যে কোনো সময় হেলে যেতে পারে যদি শ্যালো ফাউন্ডেশনে থাকে। ফলে বাড়ির মাটি পরীক্ষা অত্যন্ত জরুরি বিষয়। সয়েল টেস্ট না করে এখানে বাড়ি করা উচিত নয়। পুরসভাকে অনেক বেশি সক্রিয় হতে হবে। বাড়ি যখন হেলছে, তাহলে সেই হেলে পড়া বাড়ি সেটাকে সোজা করতে যে প্রযুক্তির প্রয়োজন, সেই ধরনের প্রযুক্তির দক্ষতা সম্পন্ন নির্মাণকারী সংস্থা, মেরামতি সংস্থা, তাদেরকে এনলিস্ট করা হোক, এবং কেবলমাত্র তাদের হাতেই যেন এই মেরামতির ভার থাকে। যে কোনো মানুষ, যে কোনো ধরনের সংস্থা, হাতুড়ে সংস্থার হাতে যেন না যায়, তাহলে বিপদ আরও বাড়বে। রাজা, শুভজিৎ, তোমাদের দুজনকে আপাতত ধন্যবাদ। এখন সময় ছোট্ট একটা ব্রেকের।